অর্জুন টর্চের আলো ফেলল সামনের দিকে। অজস্র ঝোপ জঙ্গলের মাঝে অন্ধকারে কে যেন বসে আছে। তার গায়ের ধুলো মাখা মলিন পোশাকটা কেবল চোখে পড়ছে। লম্বা চুলগুলো মুখের সামনে পড়ে মুখটা ঢেকে রেখেছে। ঠিক এমন সময় একটা ফ্যাকাশে কণ্ঠের আওয়াজ এলো, দাদা ভাই, দাদা ভাই তুই কোথায়? দাদা ভাই, দাদা ভাই আমার যে কষ্ট হচ্ছে দাদা ভাই। অর্জুন ঘেমে উঠল। কে কে তুমি? ভয় পাচ্ছ কেন? আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। আর ঠিক তখনই মেয়েটার মুখটা উপরের দিকে উঠল। গলায় লাল একটা দাগ, চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে গলার উপর। চিৎকার করে অর্জুন। শুনেছি বাড়িটাতে অনেক দিন কেউ থাকে না। অর্জুন কথাটা বলতেই একটু ভয় পেল শঙ্কর। আমরা ওই বাড়িতে গিয়ে উঠবো? ওদের কথার মাঝে কথা বলল হিমু। ওর কথা ছাড় তো অর্জুন, আমরা না ওখানেই যাব। এই দেখ, 15ই আগস্টের যে ছুটিটা সেটা তো বেশ ভালো করে এনজয় করতে হবে। কলকাতার একটা বড় কলেজে ডাক্তারি পড়ছে এই তিনজন বন্ধু। স্বাধীনতা দিবসে ছোট্ট একটা ছুটি নিচ্ছে তিনজন মিলে। অর্জুন বার দুয়েক কোচবিহারের মাসির বাড়ি গিয়েছিল, তাও তখন অনেক ছোট। তারপর কোনো একটা কারণে মাসিরা সব জায়গা বিক্রি করে চলে এসেছিল কলকাতা। তারপর ওখানে ওদের বিক্রি করা বাড়িতে মাঝে মধ্যেই যেত। ওখানে নাকি আর কেউ থাকে না এখন। ওরা প্ল্যান করলো ওই বাড়িতেই যাবে। কেউ না থাকলেও একজন নাকি লোক আছে যে মাঝে মধ্যে এসে বাড়িটা ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে যায়। যারা কিনেছিল তাদের কাউকে চেনে না অর্জুন, তবে মাসির কাছে নাকি আর একটা ডুপ্লিকেট চাবি দিয়ে বলেছিল, আপনার তো ছোটবেলার কত স্মৃতি এই বাড়িতে, যখন ইচ্ছে হয় ঘুরে আসবেন। সেই ঘটনার রেশ ধরেই অর্জুন ওর বন্ধুদের নিয়ে চলেছে ওখানে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কইও গিয়া। নদীর জলের কুলকুল শব্দ হচ্ছিল অন্ধকারে নৌকার গায়ে, আর মাঝি খুব মৃদু স্বরে ঠিক ওই গানটা গাইছিল। আর কত দূর মাঝি? মিনিট 5 লাগবে। তো এই রাতে কার বাড়িতে যাবে তোমরা? অর্জুন বলার আগে হিমু বলল, এখন ওই বাড়িতে আর কেউ থাকে না। রথতলার দীনেশ বর্মনের বাড়ি ওটা। তারপর তো ওই বাড়ি কিনেছিলেন যদিও অন্য কেউ, কিন্তু এখন। দাঁড়াও দাঁড়াও, কি বললে? মাঝি হিমুর কথা আটকে দেয়, তারপর বলল, ওই বাড়িতে তো কেউ যায় না। আর বড় কথা হলো ওই বাড়ির ছায়াও কেউ মারাতে চায় না, কারণ। শঙ্কর চশমা ঠিক করতে করতে দুই বন্ধুর দিকে তাকালো। চলাম, আমরা বরং ফিরে যাই। আমার খুব দুধ পাউরুটি খাওয়ার খিদে উঠেছে। ওখানে তো এসব পাবো না। না, কে দেবে বল? মায়ের কাছে যাব। মায়ের কাছে কি আমি দুধ পাউরুটি খাবো? হ্যাঁ, চল চল। হিমু অর্জুনের দিকে তাকালো। এই একটা ফিডার আনা উচিত ছিল না এই দুধ বালকটার জন্য? অর্জুন মাঝিকে আটকে বলল, আমরা সায়েন্সের স্টুডেন্ট, এসব ভুলভাল বলে আমাদেরকে আটকাতে পারবেন না। যাকে আপনি এত রাতে যখন নিয়ে যাচ্ছেন একটু বেশি না হয় ভাড়া দেব, তাও প্লিজ এমন ভুলভাল বলবেন না। মাঝি অন্যদিকে ঘুরে ফিসফিস করে বলতে লাগলো, বেশি ভাড়া দেব, তাও ভুলভাল বলবেন না।
তুই জানিস আমি ভুলভাল বলে? নদীর এদিক ওইদিকে কত জেলে টর্চ জেলে মাছ ধরতে ব্যস্ত। আকাশে অর্ধেক চাঁদ, হালকা শীতের ভাব এখানে এখন থেকেই। কাজেই তিন বন্ধু পাতলা চাদর গায়ে দিয়ে উপভোগ করছিল রাতের এই অদ্ভুত ভ্রমণ। একসময় নৌকা ঘাটে পৌঁছল। অর্জুন মাঝিকে বলল, একটু পৌঁছে দিয়ে আসুন, মাত্র রাত 9টা, তাও কেমন ঘুমিয়ে সবাই। অন্তত বিঘে তিনেক পরপর বাঁশের জঙ্গল, চারিদিকে ঝিঝি ডাকছে, জোনাকি মিটমিট করে জ্বলছে। খাবার কিনেই এনেছিল, ওটা খেয়েই ওরা ঘুমিয়ে পড়ল। ঘরগুলো বেশ ছিমছাম আর পরিষ্কার ছিল। কেয়ারটেকার যে এখনও বেশ গুছিয়ে রাখে সেটা বলতে আটকায় না। সেই সাথে আলোর ব্যবস্থাও আছে। বিছানায় শুতে শুতে হেমু অর্জুনের দিকে তাকালো। কাছে একটাও বাড়িও নেই, কেবল আবাদি জমি। গ্রামগুলো এত দূরে দূরে যে। আরে ধরতে গেলে এটা একটা জমিদার বাড়ি, অনেক সম্পত্তি ছিল। বাড়ির লাগোয়া এত পুকুর আর বাগান ছিল, কাজেই গ্রামের বাকি বাড়িগুলো দূরে। দুজনের মাঝে শুয়ে পড়ল শঙ্কর। তারপর কাঁপতে কাঁপতে বলল, ও টিনের চালে কেমন খড়খড় করে শব্দ হচ্ছে গো। ও মা গো, এবার কি হবে? কেমন কেমন শব্দ হচ্ছে। ও বাবা, ও মা, কি হবে? অর্জুন ওর দিকে তাকিয়ে হাসে। আরে পাগলা, বাঁশের আগায় লেগে এমন শব্দ হচ্ছে। এই আচ্ছা হিমু, বলছি কাল একটু পানীয় হলে কিন্তু জমে যাবে। হ্যাঁ, শহরের দিকে গিয়ে দেখতে হবে ওই ওয়াইন শপ কোথায় আছে। তোরা তোরা প্লিজ এমন করিস না। তোরা মদ খেয়ে যদি অজ্ঞান হয়ে যাস, তারপর ভূত এলে তোরা বরং দুধ আনিস, তিনজনে একসঙ্গে খাবো। হ্যাঁ, তিনজনে একসঙ্গে খাবো, এরকম করিস না প্লিজ। শঙ্কর কথাটা বলতে না বলতে হেমু আর অর্জুন হাসতে হাসতেই শেষ। এই যে শুনছেন, এই যে। একটা অস্পষ্ট গলা শোনা গেল বাগানের বাইরে। তিনজনে তখন ঘুমিয়ে। বাইরের আকাশ মেঘে ঢেকে উঠেছে। দূরের গ্রাম ঘুমিয়ে আছে। ঝিঝি থেমে গিয়েছে কি একটা মুহূর্তের জন্য। বাগানে তখন বুনো ফুলের গন্ধ। মনে হলো এমনই অদ্ভুত এক পরিবেশ কে যেন দাঁড়িয়ে আছে বাগানের মাঝে। অনেকদিন লোকজনের হাঁটা চলা নেই বলে ঘাস গজিয়ে ওঠা পথের উপর পড়েছে কতগুলো বাতাবি লেবু ফুলের পাপড়ি। থেকে থেকে বাতাসে উঠল ঝোপ জঙ্গলের থেকে গন্ধরাজ ফুলের গন্ধটা নাকে লাগে। দাদা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে দাদা ভাই। যুবতী কোনো মেয়ের কণ্ঠ বলেই মনে হলো। বাইরে তখন অর্জুন একটা সিগারেট শেষ করে ওয়াশরুমের দিকে ঢুকল। আয়নার সামনে যেতেই লাইটটা দপ করে নিভে গেল। বেসিনের ট্যাপ কিন্তু খুলে ফেলেছে ততক্ষণে। তবে অন্ধকারে মনে হলো ওর হাতে জল নয়, কোনো দলা পাকানো কিছু পড়ছে। কি কি? ঠিক এমন সময় ওর মাথার ওপর আলোটা জ্বলে উঠল। আয়নায় দেখল ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তার লম্বা গরণ, লম্বা চুলে মুখ ঢাকা। হাতের দিকে তাকিয়ে দেখল কতগুলো মাংসপিণ্ড। কি হতে পারে এরপর? কে আসে এই বাড়িতে? কেন এই পুরনো বাড়িতে এসে ওদের এইসবের মুখোমুখি হতে হচ্ছে? অর্জুন, এই অর্জুন, আরে দরজা খোল অর্জুন। দরজায় ধাক্কা দিচ্ছিল হিমু। লাইটটা জ্বলে উঠল। হিমু ঢুকলো। এই এমন চিৎকার করছিলিস কেন? কিছু হয়েছে?
এখানে এখানে কেউ ছিল হিমু, এখানে কেউ ছিল, এই যে আমার পেছনেই, এই যে এখানে এখানে। কিন্তু কেউ ছিল না, কেউ না। অর্জুন চোখে মুখে জল দিল। কিন্তু আমার মনে হয়। এই চুপ কর তো, হতে পারে এসব ভাবছিলিস তুই। আরে সেই কারণেই তো এসব ফিল করছিস উল্টো পাল্টা। আই মিন তোর হ্যালুসিনেশন হচ্ছিল, বুঝলি? এইসব ভেবেই ওরা যখন ঘরে ঢুকলো, দেখল বিছানায় বালিশের মধ্যে মুখ গুঁজে শঙ্কর চিৎকার করছে। ওর কাঁধে হাত দিতেই আরো জোরে চিৎকার করলো সে। ও মাগো! হেসে ফেলল হিমু। ভগবান রামকে এত রাতে আবার ডিস্টার্ব করছিস কেন ভাই? আরে কি হলো তোর? তোরা কোথায় গিয়েছিলি ভাই এত রাতে? আমার খুব ভয় করছিল জানিস তো। কেন রেখে গেছিস রে একা আমাকে? পরদিন ওরা গ্রামটা ঘুরতে গেল, সেই সাথে আশেপাশে ঘুরে দেখতে লাগলো। গ্রামের লোকগুলো খুবই সহজ সরল, ওদের সাথে এক প্রকার বন্ধুত্ব হলো খুব কম সময়ের মধ্যেই। ওদের পরিচয় জেনে দুপুরে একটা বাড়িতে ওদের নিমন্ত্রণও হলো। ওখানেই দুপুরের খাওয়া শেষ করে নৌকায় চাপলো ঘোরার জন্য। নৌকায় উঠে একটা ছোট মাছ দেখলেও শঙ্কর চিৎকার করে উঠতে লাগলো। ওয়াও, ওয়ান ফিশ! ও মাই গড! মাঝি অবাক হয়ে বলল, ফিস ফিস কইরা কি কয়? সন্ধে তখন। ওদের গ্লাস নিয়ে বসেছে হিমু আর অর্জুন। বারান্দার একপাশে টেবিল চেয়ার পেতে বেশ আয়োজন করেছে। শঙ্কর মাকে ফোন করছিল। হ্যাঁ মা, বলো। মা, আমি তোমাকে খুব মিস করছি মা। হিমু ফিসফিস করে বলল, এই দুধ বালক বিয়ে করলে কি করবে কি জানি ভাই। এক পাশে বউকে রেখে মায়ের সাথে ঘুমাবে। নেটওয়ার্ক বাজে বলে বাগানের দিকে এগিয়ে যেতে লাগলো শঙ্কর। জোছনা আছে। দূরে গ্রাম থেকে হালকা সুরের গান বাজনার আওয়াজ ভেসে আসছে। রাজবংশ সম্প্রদায়ের লোকজন হারমোনিয়ার দোতারা নিয়ে গানের আসর বসিয়েছে। বাগানের যেদিকে পুকুর ঠিক সেই দিকে দাঁড়ায় শঙ্কর। মায়ের ফোন বলে জায়গাটা অবধি ভালো করে দেখেনি। ওর ছেঁড়া ছেঁড়া কথা শুনতে পাচ্ছিল অর্জুন আর হেমু। ওরা কাটলেটগুলো খেতে খেতে শুনছিল শঙ্কর বলছে, না না মা, জানো তো আমি মদ টদ খাই না। জানো মা, জায়গাটা কি অন্ধকার, একদম নেট থাকে না, তাই তো তোমাকে ভিডিও কল করে দেখাতে পারছি না। শঙ্করের হঠাৎ যেন মনে হলো একটা শীতল বাতাস পুকুরের জায়গাটা কেমন শান্ত করে দিচ্ছে। এদিকে একেবারে অন্ধকার। ফোনে কথা বলতে বলতে বুঝলো দেখা যাচ্ছে না অর্জুন আর হিমুকে। ক্ষুদ্র একটা আলোর রেখা আসছে বারান্দা থেকে। পুকুরের জলে একটা শব্দ হলো, ঠিক কেউ স্পর্শ করলে যেমন শব্দ হয় ঠিক তেমনটা। জোছনা খেলছিল জলের উপর। শঙ্কর দেখল তরঙ্গ সৃষ্টি হয়েছে পুকুরের জলে। ঠিক এমন সময় একটা নিঃশ্বাস পড়ল ওর কাঁধে। কে যেন ওর কাঁধে হাত রেখে ফ্যাকাশে কণ্ঠে বলল, আমার দাদাভাইকে দেখেছো? প্লিজ দাদাভাইকে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। ঘুরে দাঁড়ালো, কই কেউ তো নেই। তৎক্ষণাৎ দেখল পুকুরের পাড় ধরে কে যেন হেঁটে চলেছে।
তার গায়ের সাদা বস্ত্রটা কেবল চাঁদের আলোয় অস্পষ্ট হয়ে ধরা পড়ছে। একটা মিহি কান্নার স্বর। দাদা ভাই, দাদা ভাই, ও আমায় খেয়ে ফেলবে দাদা ভাই। ধপাস করে পড়ে গেল শঙ্কর। ঘরে এনে ওর চোখে মুখে জল দিচ্ছিল অর্জুন। হিমু নোক কামড়াতে কামড়াতে বকবক করছিল। পুণ্যলতা দেবীর ওই একমাত্র সন্তানটাকে তুই নিয়ে আসতে গেলি কেন? দেখ ভাই, এমনিতেই ও দুধ বালক, তার উপরে আবার অন্ধকারে একলা একলা। আরে ও নিজেই তো আসতে চাইছিল। আহা, আর তুমিও নিয়ে এসে বেশ ভালোই করেছো। ওর মাকে তো চিনিস রে বাবা, শ্রীমতী পুণ্যলতা ঠাকুর। তার এই একমাত্র বুকের ধনকে উনি এখনো 1 লিটার করে দুধ খাওয়ান। তার ছেলে যাতে কোনোদিনও বিগড়ে না যায় সেই জন্য আজ অবধি কলেজে ছেলেকে আনতে আসেন। আর তুই তার কোলের সন্তানকে এখানে নিয়ে এসেছিস? এক্সকিউজ মি। তুমি? না, ঠিক চিনলাম না তো। মা পাঠালেন আপনাদের খাবার। বলেই শঙ্করের দিকে তাকালো। ওনার কি হয়েছে? মেয়েটা হাঁটলে তার হাতের চুড়িগুলো ঝনঝন করে বাজতে থাকে। হেমু ফিচেল হাসি এসে বলল, মাকে ছাড়া তো থাকতে পারছে না, মাকে মিস করছে বড্ড, সেই জন্যই তো অজ্ঞান। মেয়েটি মৃদু হেসে বলল, একটু আমায় এগিয়ে দেবেন প্লিজ। অর্জুন এগিয়ে আসছিল, ওকে আটকে দিল হিমু। এই বলছি, এই দুধ বালককে তোরাই সুস্থ কর, আমি যাচ্ছি। নদীর পার ধরে হাঁটা পথ। মেয়েটি ওর আগে আগে আর ও পিছনে। জোছনা আছে, তবে জঙ্গল বলে বড্ড অন্ধকার লাগছে। ঝোপ জঙ্গলে জোনাকি জ্বলছিল। থেকে থেকে দূরের বন থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। তুমি এই অন্ধকার পথে আসলে কেন? মেয়েটি মৃদু হাসল, হেসে বলল, হ্যাঁ, তাতে কি হলো? আমরা তো এই গ্রামের কোলেই বড় হয়েছি। এই মাটি জঙ্গল আমাদের মায়ের মতো। চাঁদের আলোয় হাঁটতে আমার দারুণ লাগে। নদীর বাঁক একটা জায়গায় জলের উপর 3-4টে গুঁড়ি দিয়ে এই সরু নালা পার হতে হয়। মেয়েটা বেশ আরামেই পার হয়ে গেল। হিমু আটকে গেল। ও ভয় পেল। তার উপর মোবাইলটা নিয়ে আসেনি যে আলো জ্বেলে নেবে। মেয়েটি অর্ধেক ফিরে এসে হাত বাড়িয়ে দিল। ধরুন। ওই হাতে হাত দিতেই একটা বিদ্যুৎ খেলে গেল হিমুর শরীরে। বড্ড শীতল হাত। আজ তো একটু গরম ভাব আছে, তবে এত শীতল কেন? নালার এই পারে এসে চারপাশটা একবার ভালো করে দেখল হিমু। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই, কোনো আলোর উৎসও নেই। তবে আরও কত দূর সেই মেয়েটার বাড়ি? মেয়েটি গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর লম্বা চুলগুলো দেখল হিমু। এমন লাগছিল যেন রক্তের দাগ লেগে আছে, আর ওর শরীর থেকে কেমন একটা পচা দুর্গন্ধ আসছে। থেমে গেল হিমু। প্রকৃতি যেন হঠাৎ থমকে গেল। কোনো দিকে কোনো আওয়াজ নেই। ও যেখানে দাঁড়িয়ে আছে তার কিছু দূরে ছাতা হাঁড়ি পড়ে থাকতে দেখে বুঝল এটাই গ্রামের শ্মশান। ও 2 পা পিছিয়ে গেল, আর অমনি মেয়েটাও থেমে গেল। ওর দিকে ঘুরে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন? আমায় পৌঁছে দিয়ে আসবেন, আসুন। হেমু পিছনে আসতে গিয়েই কারো শরীরে ধাক্কা খেল। বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও। বলতে বলতে ঘুরে দাঁড়ালো। দেখল আগুনে অর্ধেক পোড়া একটা শরীর দাঁড়িয়ে রয়েছে। তার শরীর থেকে বিশ্রী একটা পোড়া পোড়া গন্ধ আসছে। ধোঁয়া উঠছে ওর শরীর থেকে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ওর বেরিয়ে আসা জিভ।
ফ্যাকাশে কণ্ঠে বলছে, আমার কষ্ট হচ্ছে, আমার দাদা ভাইকে বলুন না, আমার কষ্ট হচ্ছে। তারপর আর কিছু মনে নেই হিমুর, ওখানেই পড়ে গিয়েছিল। জেলেরা রাতে ওই পথে ফেরার সময় ওকে অন্ধকারে পড়ে থাকতে দেখে ঝুঁকে টর্চ মারতেই বুঝল এ হলো নতুন অতিথি। বাড়িতে তখন শঙ্কর কান্না ভেজা গলায় বলছে, কি 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 জানিস তো অর্জুন, এখানে আনো সত্যি ভালো হয়নি রে। চল কালকে সকালে ট্রেন ধরে আমরা ফিরে যাই। আমার মাকে বড্ড মনে পড়ছে রে, আমি মা যাবো, আমি মা যাবো, আমি মা যাবো। আমি মা যাবো। বলতে বলতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো শঙ্কর। অর্জুন ভাবছিল অন্য কথা। ছেলেটা গেল, এখনো আসছে না, নাকি ওই মেয়েটার বাড়িতে আবার আলাদা করে ওর কোনো আপ্যায়ন হচ্ছে? এদিকে ফোনটাও নিয়ে যায়নি ছেলেটা। ধুর বাবা, এইভাবে কি ঘুমানো যায়? বাড়িতে আছো কি? আরে কেউ বাড়িতে আছো? বাইরে থেকে হঠাৎ কিছু লোকজনের আওয়াজ আসে। অর্জুন উঠতে গেলে শঙ্করের হাতটা ধরে ফেলে। প্লিজ না ভাই, যাস না। আমার মনে হয় মানুষ না, অন্য কিছু। নইলে এত রাতে কি আসবে আমাদের কাছে? হ্যাঁ, এত রাতে কে আসবে? হ্যাঁ, কে আসবে? যাস না, মানুষ না, আমি বলছি শোনো, মানুষ না। অর্জুন বিরক্ত হয়ে বলল, একটা স্লিপিং পিল খেয়ে বরং ঘুমা। দাঁড়া, মাকে আবার ফোন করে জিজ্ঞেস করে নি আগে, তারপর। এখানে নেটওয়ার্ক নেই, ফোন করতে গেলে বাগানে যেতে হবে। আর বাগানে যে তোর সঙ্গে লুকোচুরি খেলার জন্য ওয়েট করছে একজন, বল যাবি? রাম 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 রাম। বলতে বলতে বালিশে মুখ গুঁজে ঘুমানোর চেষ্টা করে শঙ্কর। বেরিয়ে এলো অর্জুন, দেখল অচৈতন্য হয়ে পড়ে আছে হিমু। ছুটে আসলো অর্জুন। কি হয়েছে ওর? শ্মশানে পড়েছিল। কিন্তু কিভাবে? ও তো ওই মেয়েটাকে দিয়ে আসতে গিয়েছিল। হ্যাঁ, আরে কোন মেয়ে? একটা মেয়ে, ওই যে খাবার নিয়ে এসেছিল। একজন মৃদু হেসে বলল, খাবারগুলো নিয়ে এসে তো। অর্জুন নিয়ে এলো। তারপর টিফিন বক্স খুলল। কবেকার জং ধরা টিফিন বক্স, আর ভেতরে তো কিছুই নেই। অর্জুন অবাক হয়ে বলল, কিন্তু মেয়েটা তো এসেছিল। একজন মৃদু হেসে বলল, এইদিকে এই কারণেই কেউ আসে না, আর তোমরাই এসে উঠেছো এই বাড়িতে। লোকগুলো চলে যাবার পর অর্জুন হিমুকে খেতে দিতে দিতে বলল, বুঝলি, আমার মনে হয় এইসব গ্রামের লোকেদের চালাকি, যাতে আমরা ফিরে যাই। আর তার কারণ হতে পারে একটা, এই বাড়িটা ওরা নিজেদের মতন করে ব্যবহার করছে, আর আমরা আসাতেই তাদের সেই কাজে ব্যাঘাত ঘটেছে। এই কিন্তু ভাই, আরে সবগুলোই ওদের সাজানো নাটক। আমার সাথেও এমন কিছুই হয়েছিল। আমি এর শেষ দেখে ছাড়ব। কি আছে এইসব কিছুর পেছনে? অলৌকিক নাকি লৌকিক কিছু? সকালে পাখির ডাকে ঘুমটা ভাঙল ওদের। চারিদিকে কি দারুণ একটা মায়াবী প্রকৃতি। দাঁত মাজতে মাজতে দেখছিল গ্রামের মাঠে ধান চারা লাগানোর ব্যাপারটা। অর্জুন আর হেমু যখন এইসবই দেখছিল, ঠিক তখনই ওদের পিছনে এসে দাঁড়ানো শঙ্কর চশমা ঠিক করতে করতে বলল, আমি কি তোদের ব্যাগ গুছিয়ে দেবো রে? গাড়ি কখন আসবে? আচ্ছা, আমাদের সাথে কি এখানকার ভূত পেত নিয়ে যাবে? আমি মুভিতে দেখেছি, আর তারা ঘুরে বেড়ায় পেছন পেছনে। আচ্ছা বললি না তো, তোদের ব্যাগ কি গুছিয়ে দেবো? হিমু ঘুরে দাঁড়ালো।
পূর্ণলতা ঠাকুর বুঝি তোমাকে না দেখতে পেয়ে জ্ঞান হারাচ্ছেন। রেগে গেল এবার শঙ্কর। তুই আবার আমার মায়ের নাম বলছিস? জানিস না ঠাকুর পাপ দেবে বড়দের নাম নিলে। আমার মুন্ডু দেয়। আইল কিল ইউ। বলতে বলতে এগিয়ে যায় শঙ্কর। ওদের মাঝে দাঁড়ায় অর্জুন। আরে প্লিজ তোরা চুপ কর, ব্রেকফাস্ট করবো আমরা। হিমু কোমরে হাত দিয়ে গট গট করতে লাগলো। এই ওর ন্যাকামিটা দেখেই না আমার পেট ভরে যাচ্ছে। হ্যাঁ, আরে ওর জন্মটাই হয়েছে মাম্মাস বয় লগ্নের ন্যাকামি তিথিতে। এই ওকে গাড়িতে তুলে নিয়ে আয় তো, ও যাক। শঙ্কর ভিড়মি খেলো। হ্যাঁ আমি একা যাবো? এ মা, না 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 না, আমি একা যাবো না। মা বলে একা একা কোথাও যেতে নেই, অচেনা লোক দিলে কিছু খেতে নেই। যাক বাবা, আমি যাবো না, আমি যাবো না। সেই দিন রাত নামতেই হিমু একটু সতর্ক হলো। ক্যান্ডেল, টর্চ, লাইটার সব কিছু নিয়ে আরাম কেদারায় বসলো। তোরা ঘুমা, আমি পাহারা দিচ্ছি। শঙ্কর ফ্যান চালু করে কম্বল গায়ে দিয়ে রাম রাম বলে ঘুমিয়ে গেল। অর্জুন মোবাইল গেম খেলছিল। খোলা জানালার বাইরে ঝাপসা আকাশ চোখে আসে। কখনো ওই অন্ধকার থেকে নূপুর পায়ে হাঁটার মতো শব্দ আসছে। ওরা জানে এটা একটা পোকার আওয়াজ। হিমু আরাম কেদারায় হেলান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে হিমুর কাছে হিমু সমগ্রের হিমুর নীল জোছানা বইটা পড়ছিল। বাইরে বাগান থেকে আওয়াজটা ভেসে এলো। হিমু সিগারেট অ্যাশট্রেতে গুঁজে দিল। তারপর অর্জুনের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই শুনতে পাচ্ছিস? অর্জুনকে ধরতেই অর্জুন ধপাস করে বালিশে মুখ গুঁজে ফেলল। হিমু চোখ কপালে তুলে বলল, মোবাইল দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে গিয়েছি তার কোনো ঠিক নেই। বাতাসে জানালার পর্দাটা কেঁপে উঠল। পাল্লাটা ধরাস করে লাগলো গ্রিলের উপর। আমাকে বাঁচাও। বাইরে শান্ত শীতল পরিবেশ ভেদ করে আওয়াজটা আবার এলো। সব দিক কেমন যেন ঝিমুচ্ছে। হিমু কেবল ফ্যানের শব্দ আর এই দুজনের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছিল। আবার ডাকলো হিমু ফিসফিস করে, এই শুনতে পাচ্ছিস শঙ্কর? এই শঙ্কর। তবে দেরি করলো না হিমু। খুব ইচ্ছে হলো বাইরে কে আছে তাকে দেখার জন্য। টর্চটা হাতে নিল, তবে জ্বালালো না। খুব আলতো পায়ে এগিয়ে গেল দরজার দিকে। তারপর আস্তে আস্তে করে দরজা খুলল। একটা চোখ দরজার আড়ালে রেখে সে দেখার চেষ্টা করল। বাইরে আবছা আলো, চারিদিকে অন্য এক পরিবেশে। কাউকে দেখা যাচ্ছে না। আরে গ্রামের লোকগুলো নিশ্চয়ই ভয় দেখানোর জন্য বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে আছে রে। মনে মনে কথাটা ভেবে একটা রড হাতে নিল হিমু। তবে অর্জুন সাথে থাকলে ভালো হতো, এটাই সে ভাবছিল। এক পা করে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক এমন সময় ওর কাঁধে একটা হাত। কোথায় যাচ্ছিস? ফিসফিস করে একটা কণ্ঠ শুনতে পেল। চমকে গেল হিমু। কে কে কে? আর তখনই একটা হাসি শুনতে পেল। আরে আমি অর্জুন, আমাকে ডাকতে পারিসনি? একা একা কোথায় যাচ্ছিস? উফ, তুইও না? আরে আমি তোকে কতবার ডেকেছি। হ্যাঁ, মরার মতো তো ঘুমিয়ে আছিস তুই। ঠিক এমন সময় মনে হলো সামনে দিয়ে কেউ যেন হেঁটে চলেছে। তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিল ওরা। চ চ চ চ চ চল গিয়ে দেখি। হিমু আর অর্জুন এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। ওরা যখনই বাগানে নামলো ঠিক তখনই মনে হলো সিঁড়িটা দিয়ে কেউ উপরের দিকে উঠছে।
ওরা দুজনেই থেমে গেল। দেখল সাদা পোশাক পরা কেউ যেন উপরের বারান্দা দিয়ে হাঁটছে। হিমু আর অর্জুন সন্তর্পণে তাকে অনুসরণ করতে লাগলো। বারান্দার শেষ কোণায় ওই দিকে ওরা কেউ কখনো যায়নি, কারণ ওই দিকটা খুব অন্ধকার। আর কেয়ারটেকার ফোন করে বলেছিল ওই দিকে অনেক দিন কারোর যাওয়া হয়নি, ওই দিকে প্রচণ্ড নোংরা হয়ে আছে। এই শ্রাবণ ভাদ্রের সময় সাপও থাকে ওই দিকের ঘরগুলোতে, যখন তখন দেখা যায়। হেমুর আগে আগে অর্জুন, আর সেই অস্পষ্ট মূর্তি গেল সেই দিকটাতেই। হেমু আর অর্জুন কিন্তু কোণা দিয়ে নিজেদের আড়াল করে হাঁটছে। হেমু থেমে যেতেই ঘুরে তাকালো অর্জুন। থেমে গেলি? ও ফিসফিস করে বলতেই হেমু ওর দিকে তাকালো। আরে ওইদিকে তো সাপের উপদ্রব রে, জানিস তো। আরে চল চল, কিছুই হবে না। সেই অস্পষ্ট ছায়ামূর্তি এবার গুনগুন করে যেন গান গাইছে। ওর লম্বা চুলগুলো বাতাসে ভাসছে। সাথে কি একটা বাজে বোটকা পচা গন্ধ। হিমু নাকে হাত চেপে ধরল। এই গন্ধটা কোথা থেকে আসছে বলতো? ব্যাং ট্যাং মরেছে হয়তো। চল চল। সামনের দরজাটা খুলে গেল। মেয়েটি ভেতরের দিকে ঢুকল, তারপর বন্ধ হয়ে গেল দরজাটা। হিমু খুব নিচু স্বরে হাসল। বলেছি না, গ্রামের লোকজন কোনো গোপন কাজ করছে এই বাড়িতে। চল চল, এবার প্রমাণটা হবেই। অর্জুন কয়েক পা এগিয়ে গেল, তারপর দরজাটা খুলল। হিমুর হাতটা ধরল। এই একসাথে চল, একসাথে চল, আমি লাঠি নিয়ে এসেছি। বলতে বলতে খেয়াল করল আর হাতের মধ্যে অর্জুনের হাতটা নেই। এদিকে লাইটের আলো না থাকলেও দূর থেকে কিঞ্চিত আলো আসছিল, আর চাঁদের ঝাপসা আলো তো আছেই। হেমু সেই আলোতেই চারিদিক দেখল, কিন্তু কোথাও নেই অর্জুন। এই তবে কি ও ভেতরে গেল নাকি রে? কথাটা বলতে বলতেই তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে গেল হিমু। দরজাটা বাতাসে কড়কড় করে লেগে গেল। এই নিস্তব্ধ রাতকে জাগিয়ে একটা পেঁচা ডেকে উঠল কোনো একটা গাছের ডালে। ভিতরে ভ্যাপসা গরম, সাথে বিশ্রী গন্ধ। কোনো দিকে কোনো আলো নেই, কেবল অন্য দিকের ছোট জানালাটা দিয়ে খুব মৃদু আলো আসছে। সেই আলোতে কিছুই দেখা যায় না ঘরের। অর্জুন, এই অর্জুন, আরে কোথায় রে তুই? অর্জুন! খুব ফিসফিস করে ডাকলো হিমু, কিন্তু কোনো আওয়াজ নেই কোনো দিকে। হিমু এবার একটু ভয় পেল। এই কেউ আবার ওর কোনো ক্ষতি করে দিল না তো? এই কি হবে রে এবার? ঠিক এমন সময় একটা নারী কণ্ঠ ভেসে এলো ভিতর দিক থেকে। দাদা, তাড়াতাড়ি যুদ্ধ থেকে ফিরে আসবি, আমি কিন্তু তোকে খুব মিস করব। তারপর কিঞ্চিত পরে আবার সেই কণ্ঠ। দাদা, যারা যুদ্ধ করে ওদের তুই শেষ করে দিবি। ওরা কি জানে না যুদ্ধের ভয়ানক পরিণতি? দাদা, আমি তোর ফেরার অপেক্ষা করব। চারিদিক শান্ত, হিমুর দম যেন আটকে আসছে। এসব কি শুনছি আমি? কেউ কি থাকে এই ঘরে নাকি? এক পা করে সামনের দিকে এগিয়ে গেল। হাতে ওর টর্চ, কিন্তু জ্বালানোর কথা ভুলেই গেছে। কেউ থাকলে নিশ্চয়ই ওই দিকে আলো থাকবে। ঝাপসা আলোয় এগিয়ে গেল ডান দিকে, তারপর একটা ঘরে, কিন্তু এখানেও কোনো আলো নেই। একটা মিহি কান্নার আওয়াজ ভেসে আসছে। দাদা ভাই, দাদা ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে দাদা ভাই।
কে 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 এখানে? সামনে এসো। সজোরে চিৎকার করল হিমু। ততক্ষণে সবকিছু থেমে গেছে। নিজের বুকের ধুকধুক শব্দটা বাদে আর কিছুই শুনতে পাচ্ছিল না হিমু। সবাই কি ভ্যানিশ হয়ে গেল? আর পারল না হিমু। টর্চ মারল সামনের দিকে। কেউ একটা যেন সরে গেল বহুদিনের পুরনো একটা আলমারির পিছন দিক থেকে। দেওয়ালে টাঙানো ছবিটার দিকে চোখ গেল ওর। একটা ফটো ফ্রেম। সামনে এলো হিমু। আলমারির পিছনের দিকে ভালো করে দেখেও কাউকে পেল না। ফটো ফ্রেমটা নামিয়ে আনলো, ধুলো ঝাড়ল। একটা 25-এর উপর বয়সের যুবক আর একজন 17-18 মেয়ে। দুজনেরই হাসি মুখ। দেখেই মনে হলো ওরা ভাই বোন বোধ হয়। পাশে আরেকটা ফ্রেম। ওখানে একজন বয়স্ক দম্পতি আর তার পাশে ছোট ছোট দুইজন ছেলে মেয়ে। এই দুজন ভাই বোনের হয়তো এরা বাবা মা। এনাদের সবাই বাড়িটাকে ছেড়ে চলে গেলেনই বা কেন? আর গেলেন তো গেলেন, এই ফটো ফ্রেমগুলোকে নিয়ে গেলেন না কেন? দাদা ভাই, আমাকে বাঁচাও দাদা ভাই, দাদা ভাই। ঠিক হেমুর পিছনের দিক থেকেই এই ভয়ার্ত কণ্ঠটা ভেসে আসছিল। হিমু টর্চের আলো জেলে সেদিকে ঘুরে দাঁড়ালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখটা চুল দিয়ে ঢাকা। ও ছটফট করছিল। দাদা ভাই, আমাকে বাঁচাও দাদা ভাই, দাদা ভাই। মুখের উপর একটু বাতাস লাগতেই সমস্ত চুল সরে যায়। বেরিয়ে আসে একটা বিকট মুখ। ওর মুখের উপর চাপ চাপ রক্ত লেগে আছে। একটা চোখের সাদা অংশ থেঁতলে গিয়েছে একেবারে। সেই রক্তের ধারা নেমে আসছিল ওর সাদা জামার উপরে। দাদা ভাই, আমার কষ্ট হচ্ছে দাদা ভাই, ওরা আমাকে শেষ করে দেবে। তুই কবে আসবি দাদা ভাই? কবে ফিরবি তুই? আর দাঁড়িয়ে থাকতে পারেনি হিমু। ওর সমস্ত যুক্তিতর্ক লোপ পায়। প্রচণ্ড ভয় নিয়ে অজ্ঞান হয়ে যায় সে। ঠিক তখনই দরজার বাইরে ঠক ঠক করছিল অর্জুন। হিমু, এই হিমু, আরে কি করছিস তুই এর ভেতরে? ভোরের দিকে জ্ঞান ফেরে হিমুর। অর্জুন ওর পাশে বসেছিল। শঙ্কর একবার ওর দিকে তাকিয়েই আবার শুয়ে পড়ে। ওরে বাবা রে, ওরে মারে, এবার আমার ভয় করছে রে। ওরা তবুও যেতে চাইছে না এখান থেকে। রাম 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 রাম। জ্ঞান ফিরতেই হিমু অবাক হয়ে তাকালো। এই, তুই আমার সাথে ওই ঘরে ঢুকে কোথায় লুকিয়েছিলিস? আমি ওখানে কিভাবে যাব? আমি তো বিছানায় তোকে না পেয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপরেও তুই নেই দেখে আমি তোকে খুঁজতে শুরু করেছিলাম। তারপর শেষে ওই ঘরের ভেতরের দিক থেকে তোর চিৎকার শুনতে পাই। দরজা ভেঙে ঢুকে দেখি তুই মেঝেতে অচেতন হয়ে পড়ে আছিস, আর তোর বুকের কাছে একটা ফটো ফ্রেম। হিমু উঠে দাঁড়ালো। ওর দৃষ্টি অনেক দূরে। বাইরে তখন ভোরের আলো ফুটছে। মাসিকে একবার ফোন করতেই হবে, মাসিকে ফোন করতেই হবে একবার। পরদিন সকালের দিকে অর্জুন ওর মাসিকে ফোন করলো। যে লোকটা এই বাড়িটা কিনেছিল তার সাথে তোমার কন্ট্যাক্ট আছে, তাই না? হ্যাঁ, খুব দরকার পড়লে কখনো তখন দুজনকে ফোন করি। ভদ্রলোক কোথায় থাকেন এখন? আমি শুনেছি উনি এখন কাশ্মীরে। ওনাকে তো সবসময় পাওয়াও যায় না, আর্মিতে চাকরি করেন তো, তার ওপর ওখানে নেটওয়ার্ক খুবই কম। আচ্ছা, বলছি নাম্বারটা দেবে, একটু চেক করব, বড্ড দরকার। তবে ভাগ্যক্রমে লোকটাকে ওরা পেয়ে গেল। আর তার 2 দিন পর উনি পৌঁছে গেলেন পুরনো ঠিকানায়। মিহির সামন্ত, বয়স 30 পেরিয়েছে,
6 ফিট মতো লম্বা, ছোট ছোট চুল, গোঁফ আছে, পরনে সাদা টি শার্ট আর ট্র্যাকস্যুট। সাধারণ আর্মিদের মতোই পেশিবহুল শরীর। মিহির বাড়ির গেট পেরোনোর পরেই দাঁড়িয়ে গেল থমকে। চারদিকটা ভালো করে দেখল। চোখ দিয়ে জল নেমে এলো কয়েক ফোঁটা। হাত মুখ ধুয়ে বসতেই তিনজনে মিলে চা জল খাবার এনে হাজির। ব্যাচেলার মানুষ, জাস্ট এইসব তাই। সে মৃদু হাসল। না, তবে প্রায় 6-7 বছর পর তোমরা আমায় বাড়িতে নিয়ে এলে, থ্যাঙ্কস, নাহলে আসার তো সাহসী হতো না। ওরা বারান্দায় সোফায় আরাম করে বসল। শঙ্কর মাথা চুলকে বলল, হ্যাঁ, আর্মি মানুষও আমার মতো ভীতু হয়? জানি না বাবা। হিমু বিরক্ত হলো। শঙ্কর! মিহির চায়ে চুমুক দিয়ে বাইরে নীল আকাশের দিকে তাকালো। ভয়ই বলতে গেলে স্মৃতিকে আমরা সবাই প্রচণ্ড ভয় করি। কিছু স্মৃতি এমন হয় তাদের স্বীকার করতে পারি, কিন্তু তাদের মুখোমুখি হতে আমাদের বড্ড ভয় করে। এটা পেয়েছি পেয়েছি পেয়েছি, এটাকে না নিয়েই চলে গেছেন। বলতে বলতে হিমু ফ্রেমটা এগিয়ে দিল তার দিকে। কিছুক্ষণ থমকে রইল মিহির। কানে বাজছিল অনেকদিন আগের কিছু কথা। হ্যাঁ প্রিয়া, বাবা মাকে আমি কথা দিয়েছি, তোকে কোনো রকম কষ্ট আমি পেতে দেব না। প্রিয়া, তোর যেখানে ভালো লাগবে আমি তোকে সেখানেই নিয়ে যাব। মিহিরের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো। ওর গলা কেঁপে উঠছিল। যাইনি, এ আমার বোন। বাবা মায়ের মৃত্যুর পর ও আমার একমাত্র সম্বল ছিল। জেঠু আর জেঠিমা আমাদের সহ্য করতে পারেন না। তারপর আমার চাকরিটা হলো, তখন থেকে আমাদের সাথে ভালো ব্যবহার করতে লাগলো। জেঠুর 2 ছেলে, আমরা একসাথেই থাকতাম, আমরা একসাথে খেতাম, কিন্তু কখনো পেট পুড়ে খাওয়া জুটতো না। চাকরিটার পর ভালোবাসা যেন বেড়ে গেল তাদের। তবে প্রিয়া কখনোই সুখ পেল না। এই ছবিটা তোলার কয়েকদিন আগেই আমরা সবাই এই বাড়িতে শিফট হই। একটা বাড়ি করবো ভেবেছিলাম, আর তখনই এমন সুন্দর একটা বাড়ি বিক্রি হবে সে খবর পাই। এটাই কিনে ফেলি। জেঠুর পরিবার আর আমরা দুজনে এখানে আসি। এটা আমি আমার টাকাতেই কিনেছি, কিন্তু তবুও এ বাড়িতে থাকতে চাইতো না প্রিয়া। ওই জেঠিমা আর জ্যাঠামশাইকে বিশ্বাস করতে পারেনি কখনোই। আমি তখন ছুটিতে। কয়েকদিন পরেই আমার কাছে ফোন আসে, কয়েকজন ভারতীয় সৈনিককে পাকিস্তানি জঙ্গি মেরে ফেলে। কাজেই 2 দেশের মধ্যে লড়াই শুরু হবে তখন। আমি যেদিন চলে যাই তার আগের দিন রাতেও প্রিয়া বলেছিল, দাদা ভাই, এই পাজি লোকগুলোর সাথে থাকতে আমার ভয় হয়। তোর চাকরির পর থেকে হঠাৎ ভালো হয়ে গিয়েছে, এদের সাথে আমি থাকবো না, তুই আমায় অন্য কোথাও রেখে যা। আমি ওর মাথায় হাত দিয়ে বলেছিলাম, ভাবিস না, ওরা আমাদের রক্ত, কখনো আমাদের কোনো ক্ষতি করবে না। ফিরে এসে আলাদা কোথাও একটা বাড়ি করব। তুই আর এখন এসব নিয়ে ভাবিস না, তুই আর আমি থাকবো ওই বাড়িতে। ভগবান, আমি যদি কখনো ফিরে না আসি, যদি এই যুদ্ধে আমায় প্রাণ দিতে হয়, তুমি আমার প্রিয়াকে ভালো রেখো। কিন্তু আমার প্রার্থনা উনি হয়তো শুনলেন না। 3 জনে এক বাক্যে কেন বলে উঠল। শেষ যুদ্ধের দিন ফোন করে শুনেছি প্রিয়া নেই। 3 দিনের চড়েও আর এখানে ফিরে আসেনি। ওই অভাগী মেয়েটার জন্য বাবা মায়ের মতন ও নিজেও আমাকে ফেলে গেল। হাসতাম কিভাবে? বারবার মনে হতো ওই পথের বাঁকে বুঝি প্রিয়া দাঁড়িয়ে আছে, নদীর কিনারে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। সরি, কিন্তু ও আর বলতে পারে না। বাচ্চাদের মতোই হাউ হাউ করে কেঁদে ফেলল। আমি প্রিয়ার স্মৃতির মুখোমুখি হতে পারিনি আমি। হিমু ওর পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরল।
এতে ও একটা অবলম্বন পেয়ে আরও জোরে কেঁদে উঠল। অর্জুন সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু আমাদের একবার সবটা যাচাই করা উচিত। আমার কেবল মনে হচ্ছে অজস্র সত্য লুকিয়ে রয়েছে কোনো মিথ্যে গল্পের মাঝে। হিমু ওর দিকে তাকালো। আমি আজকে সকালে একজন কবিরাজের সঙ্গে দেখা করেছি। গ্রামের লোকই তার সন্ধান দিয়েছেন। উনি কাল আসবেন, বুঝলি? অবাক হয়ে তাকালো হিমু। তুইও সিরিয়াসলি কোনো কাজও করতে পারিস না? হ্যাঁ, এটাও সম্ভব আবার? বলেই ওকে জড়িয়ে ধরল। সরি রে, তোকে আমি অনেক কিছু বলে ফেলেছি। রাত তখন দ্বিপ্রহর। মিহির আর ওরা তিনজন কেউ ঘুমায়নি। শঙ্কর কিন্তু মিহিরের কাছে বসে আছে। ওর মতে মিহিরদার অনেক শক্তি, ভূত এলে আমাদের বাঁচিয়ে নিতে পারবে, একাই 100 মিহিরদা। বাড়ির বাইরে হঠাৎ থেকে থেকে বিভিন্ন রকম চলাফেরার আওয়াজ আসছিল। কখন এমন লাগছিল কেউ যেন আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওদের দিকে। কখনো রাতকে জাগিয়ে দিয়ে ঝনঝন করে নূপুরের শব্দ আসতে লাগলো। জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা, ওং হ্রিং ক্রিং ক্রিং স্বাহা, জয় মা, জয় মা কালী, জয় মা। বাইরে কারোর গলা শোনা গেল। শঙ্কর তরাক করে উঠে বসল। এই তো সেই কবিরাজ, অর্থাৎ সাধন কবিরাজ। এই তো, এই তো। ওরা সকলেই বাইরে বেরিয়ে এলো। হালকা আকাশি রঙের ফতুয়া আর ধুতি পরা লোকটা সামনে এসেছেন। বয়স 80-র দিকে হবে। ভাঙা গালের নিচে কিঞ্চিৎ দাড়ি, লম্বা চুল পিছনের দিকে সাজিয়ে রাখা, পায়ে টায়ারের জুতো। রাত 1টার সময় আসবেন বলেছেন, ঠিক তাই করেছেন। এক পশলা বৃষ্টির পর আকাশ তখন পরিষ্কার। মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে আবারও তার জ্যোৎস্না মেলে ধরছে। সারাদিন ধরে কাছে দূরের পুকুরগুলোতে তখন পচা পাট ছোলার কাজ হচ্ছিল। এই বলে রাতেও তার সেই উগ্র গন্ধটা কখনো কখনো নাকে আসতে লাগলো। অর্জুন অবাক হয়ে বলল, ইনি তো সেদিন বললেন যে শীতে এলে উনি খেজুরের রস খাওয়াবেন। শঙ্কর সায় দিয়ে বলল, হ্যাঁ রে, উনি রস বিক্রি করেন বলে রস কাটা বলেই উনি পরিচিত। মিহির নমস্কার জানিয়ে বলল, হ্যাঁ আসুন। আমার মনে হয় আপনার সাথে আমার আগেও একবার আলাপ হয়েছিল। সাধন কবিরাজের চোখ দুটো কিন্তু ঈগলের মতো, ঠিক যেন তেমনই অনেক দূরে থাকা কোনো জিনিসকেও উনি প্রখর দৃষ্টিতে দেখতে পান। ভালো করে চারপাশটা তাকিয়ে বললেন, এখানে তো পরিবেশটা ভালো লাগছে না। বহুদিন ধরে কেউ একজন আছে, হ্যাঁ এটা স্পষ্ট। তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো এখানে থাকতে? অর্জুন তাকে বসতে দিতে দিতে বলল, সে তো অনেক লম্বা কাহিনী, বলুন তার আগে কি খাবেন? লোকটি হাসলেন। হ্যাঁ, ওই 1 প্যাকেট তৃপ্তি বিড়ি আর 1 গ্লাস চা হলে আমার অনেক। তবে চাপ নেই, কাজটা করি, কাল সারা দিন আছে আমার খাওয়ার জন্য, বুঝেছ? সবাইকে নিয়ে উনি সেই বন্ধ ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। মিহির ঢুকতে ঢুকতে হারিয়ে যাচ্ছিল অনেক আগের দিনগুলোতে। এই ঘরটা ওর ছিল, আর এর পরেরটা ওর বোনের। সেই বন্ধ দরজার ভিতরে পা দিতেই মনে হলো কেউ যেন ছিল। আচমকা সে আড়াল হয়ে গিয়েছে। সাধন কবিরাজ নির্দেশ করলেন, এই জায়গাটা সাফ করো, একদম পরিষ্কার করো। ভয় নেই, তোমাদের কিচ্ছু হবে না। বলেই সবার হাতে একটা করে মন্ত্রপুত লাল ধাগা বেঁধে দিলেন। ওরা জায়গাটা সাফ করতেই সাধন কবিরাজ ওখানে বসলেন, ঝুলি নামিয়ে নিলেন।
5টা লাল জবা ফুল নিচে রাখতে রাখতে মন্ত্র পড়তে লাগলেন। তার বিড়বিড় করা মন্ত্রগুলো এই মাঝরাতকে জাগিয়ে তুলছিল। মন্ত্র পড়া শেষ হতেই একটু জোরে চিৎকার করলেন, ওম জয় জয় মা কালী জয়, মারে দেখিস দেখিস যেন কোনো ক্ষতি না হয়। ফুলগুলো মেঝেতে রাখলেন, সবাইকে নির্দেশ দিলেন, আমার পেছনে দাঁড়াও। ওরা দাঁড়াতেই ঝুলি থেকে একটা কিসের হার বের করে তাদের চারিদিকে মন্ত্র পড়ে পড়ে ঘুরতে লাগলেন। তারপর থেমে বললেন, যাই হোক এই অদৃশ্য গণ্ডির বাইরে যেও না, মনে থাকবে তো? শঙ্কর কেঁপে কেঁপে উঠল, আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ও ঘামছে, কাঁপছে। চশমার ফাঁকে দুটো ভয়ার্ত চোখ দেখে সাধন কবিরাজ একটা মন্ত্র পড়ে তার চোখে মুখে ফুঁ দিলেন। কে ভয় করছে? না না, ভয় করছে না, একদমই ভয় করছে না। হিমু মিহিরের দিকে ঝুঁকে বলল, আমার খুব ইচ্ছা ছিল এই মাকি জলপড়াটাকে না একদিন এই বাড়িতে আটকে রাখতে। জলপড়া? অবাক হয়ে বলল মিহির। মুচকে হাসি হাসল হিমু। জলপরি? আরে পুংলিঙ্গ হয়ে সেটাকে জলপড়া। কবিরাজ মশাই আসনে বসলেন, তারপর একটা মরার খুলি রাখলেন সামনে। 4টে প্রদীপ জ্বালিয়ে নিলেন। চারিদিকে কি অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন লাগছিল যেন কেউ ওদের নজর দিচ্ছে, কেউ এসে দাঁড়িয়েছে ওদের পিছনে। কখনো তার হেঁটে আসার শব্দ হচ্ছে, ধুলো পড়ে থাকা মেঝের উপরে তা বোঝা যাচ্ছে, তবে কাউকে দেখা যাচ্ছিল না। সাধন কবিরাজ নিজের মতো মন্ত্র পড়তে লাগলেন। আর সেই মরার খুলি যেন একটু একটু করে নড়তে লাগলো। হিমু ফিসফিস করে বলছিল, আমি এসব এখনো বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে। এখানে না এলে তো। ঠিক তখনই একটা নুপুরের ঝনঝন শব্দ ওদের থামিয়ে দিল। সেই সাথে একটা কদাকার কান্না। দাদা ভাই, দাদা ভাই তুই কোথায়? আমার কষ্ট হচ্ছে। মিহির ছুটে গেল সাধন কবিরাজের পায়ের কাছে। এই আমার বোনের আওয়াজ, ওকে কষ্ট দেবে না। ওর তুমি 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 থামো বাবা, থামো। আর অবশ্যই ওই গণ্ডির ভেতরে যাও। সে যেই হোক এখনো তুমি তার কোনো প্রমাণ পাওনি। যদি কোনো বিপদ ঘটে নিজেকে সামলাবে কিভাবে? হ্যাঁ, মিহির সেই দাগের ভিতরে চলে গেল। সাধন কবিরাজ চিৎকার করল, তুই যেই হোক না কেন সামনে আয়, সামনে আয়। চিৎকার করতে কেউ যেন একটা সামনে এলো। 4টে মোমের মধ্যে একটা নিভে গেল সেই ঝোড়ো বাতাসে। কাঁপতে থাকা মোমের আলোয় দেখা গেল কি বিকট এক দৃশ্য। ঘরে সেই বিশ্রী গন্ধটা আবার প্রকট হলো। ওদের সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর মূর্তি, একটা মেয়ে দাঁড়িয়ে সাদা রঙের পোশাক পরে, আর ওর মুখটা রক্তে লাল, লম্বা চুলে লেগে আছে ছোপ ছোপ রক্ত। দাদা ভাই তুই একবার এলি না, আর আমি যে তোর অপেক্ষায় ছিলাম। ধপাস করে বসে পড়ল মিহির। তুই তুই আমার বোন প্রিয়া? আমায় একবার জড়িয়ে ধরবি দাদা, মায়ের মৃত্যুর পর যেভাবে আপন করে রেখেছিলিস ওইভাবে, নাকি এখন আমাকে দেখলে ঘেন্না লাগে? দাদা। মিহির ছুটে গেল, প্রিয়া ওকে স্পর্শ করল। দাদা, আমার দাদা, তুই যুদ্ধ জয় করে ফিরেছিস। আমি জানি আমার দাদা ঠিক ফিরবে, আর সেদিন আমি গোটা গ্রামকে চিৎকার করে বলবো আমার দাদা ফিরেছে। শেষে ওর হাসি কান্নায় পরিণত হলো। দাদা,
আমি এই খবরটা দিতে পারিনি সবাইকে। দাদা, আমি নিজেই হেরে গেলাম। মিহির প্রিয়ার মাথায় হাত রাখল। কেন প্রিয়া, কেন কেন আমি আসার আগেই তুই আমাকে ছেড়ে চলে গেলি? তোর তো আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না। প্রিয়া দাদার দুই চোখের দিকে তাকালো। আমি আমি ছেড়ে যেতে চাইনি দাদা ভাই, আমাকে বাধ্য করা হয়েছে। তুই এসব কি বলছিস প্রিয়া? বাইরে রাত কত জানা নেই। একবার মনে হলো খুব মৃদু আওয়াজে বৃষ্টি শুরু হয়েছে। প্রদীপের ওপর আরও তেল দেওয়ার দরুন তার আলো উজ্জ্বল হয়েছে। দু একটা ব্যাঙের ডাক কানে আসছিল। প্রিয়া হারিয়ে যায় হারিয়ে আসা দিনগুলোতে। দাদাকে সেদিন বিদায় দেওয়ার পর মন্দিরে ঢুকেছিল প্রিয়া। হে ভগবান, দাদা যেন অক্ষত হয়ে ফিরে আসে। আর কেবল দাদা নয়, ভারতীয় প্রত্যেকটা সৈন্য যেন ঘরে ফিরে আসে। তুমি জিতিয়ে দিও তাদের, যারা দেশকে বাঁচানোর জন্য নিজের বুক এগিয়ে দিতে গেছে গুলির সামনে। ঘরে ফিরে ফিসফিস করে কথা শুনতে পেল জেঠিমার ঘর থেকে। জেঠিমা তার ভাইকে বলছিল, ভাই ভাই শোন, তুই তান্ত্রিককে খবর দে, মেয়েটা কিন্তু এখন একা আছে। তান্ত্রিকের দয়ায় যদি মরে যায় তাহলে সমস্ত সম্পত্তির দখল আমরা নেব, আর আমাদের হাতে খুনের দাগও বসবে না। যা খবর দে, যা। প্রিয়া সেই মুহূর্তে পালাতে চায়, কিন্তু ওর হাতের চাপে সামনের ফটো ফ্রেমটা পড়ে যায়। জেঠিমা আর তার ভাই দুজনেই ছুটে বাইরে এসে প্রিয়াকে ধরে ফেলে, ওকে আটকে রেখে দেয় এই ঘরে। জেঠিমা, জেঠিমা দরজা খোলো, তুমি সমস্ত সম্পত্তি নিয়ে নাও, কিন্তু প্লিজ আমায় ছেড়ে দাও। কেউ দরজা খুলল না। সেদিন অনেক রাতে ঘুম ভেঙে যায় প্রিয়ার। ও দেখতে পায় একটা অদ্ভুত দর্শনা নারী মূর্তি ওর দিকে এগিয়ে আসছে। নীল গায়ের রং, লম্বা লাল চুল, বিবস্ত্র। তার লম্বা জিভ এসে স্পর্শ করে প্রিয়ার শরীর। ও দুর্বল হয়ে পড়ে, ঘুমের ঘোরে হারিয়ে যায় স্বপ্নে। একটা নতুন ভোর। ভারতীয় পতাকা হাতে নিয়ে দাদা কাশ্মীরের বরফের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করছে, প্রিয়া, আমরা জিতে গিয়েছি রে বোন। আমাদের ভারত মায়ের কোল আর খালি হবে না, হবে না রে। অসংখ্য সৈন্য চিৎকার করে ওঠে। পাশের ঘরে মন্ত্রোচ্চারণ হতে থাকে, আর তান্ত্রিকের তৈরি এই পিশাচিনি আসে মাঝরাতে প্রিয়ার কাছে। ওর শরীরের সমস্ত রক্ত শুষে নেয় এভাবেই দিনের পর দিন। গ্রামের সবাই জানে প্রিয়ার জ্বর। তবে এই প্রক্রিয়ার পর জ্যাঠামশাই আর জেঠিমা সমস্ত সম্পত্তি একা পাবেন। শুধু তাই নয়, পিশাচিনিকে এমন একটা ভোগ দেওয়ার জন্য তারা অনেক সম্পত্তিরও মালিক হবেন। এক রাতে ঘুমোতে ঘুমোতে প্রিয়া স্বপ্ন দেখে ওর বাগানের কোকিল সেদিন চিৎকার করছিল। প্রিয়া, প্রিয়া। অনেক দূর থেকে দাদার ডাক শুনতে পায়। ঘাস ফুলের উপর দিয়ে ছুটে যেতে থাকে প্রিয়া। ওর ওড়নার আগায় লেগে থাকে কত রঙিন ঘাস ফুল। দাদা ছুটে এসে ওকে জাপটে ধরে। প্রিয়া, আমি তোকে অনেক দূরে নিয়ে যাবো রে। ঘুমের ঘোরে দুর্বল প্রিয়া বলতে থাকে, দাদা, আমার সময় হয়ে গেছে, আমি অনেক দূরে চলে যাচ্ছি দাদা, অনেক দূরে। তারপর প্রিয়ার মৃতদেহ পাওয়া গেল।
গ্রামের লোক জানলো প্রিয়ার কষ্ট ভুলতে গ্রামের সব জমি জায়গা বিক্রি করে লোকগুলো অনেক দূরে চলে গিয়েছে। মিহির বোনের হঠাৎ অসুস্থতায় মৃত্যু শুনে আর ফিরে আসতে পারেনি। সাধন কবিরাজ উঠে দাঁড়ালো। সেই হরিদ্রাজ তান্ত্রিকের আমি শিষ্য ছিলাম। যেদিন সে বনে ফিরে আমায় এমন একটা অপকর্মের কথা বলল, সেই রাতেই আমি তাকে ডাকিনি দিয়ে খুন করি। হ্যাঁ, খুন করি। তারপর তার সমস্ত বিদ্যা আমি ত্যাগ করে নতুন এক কবিরাজের কাছে দীক্ষা নিই। সেই তান্ত্রিক তার উপযুক্ত শিক্ষা পেয়েছে, বুঝেছ মিহির, পেয়েছে। প্রিয়া দাদার হাতটা ধরল। দাদা, তুই ভালো আছিস? মিহির চোখের জল মুছল। পাপীগুলো শাস্তি পাচ্ছে। ট্রাক দুর্ঘটনার পর জ্যাঠামশাই আজ 3 বছর ধরে পঙ্গু। 2 ছেলের সংসারে অনাদরে তার দিন কাটে। আর জেঠিমা সেই দুর্ঘটনার পর নিজের 2টি চোখ হারিয়েছে। আমি বারবার ভেবেছি তাদের নিজেদের কাছে নিয়ে রাখবো, কিন্তু তোর কথাগুলো বারবার কেন যেন আমার কানে বাজে। আজ দুজনেই প্রকৃতির রিমান্ডে হেরে গিয়েছে। এত সম্পত্তি থেকেও তারা খুব কষ্টে দিন যাপন করছে রে। প্রিয়া মৃদু হাসল। আমার দাদা তো ভালো আছে। দাদা, জানিস তো, আমি জানতাম তুই আসবি। প্রিয়া, প্রিয়া, ওই ছেলেগুলোর জন্যই আশা হলো বোন। না এলে জানতাম না এত কিছু হয়ে গিয়েছিল। যুদ্ধ কেবল কেড়েই নিতে পারে প্রিয়া, তবে সেইবার তোর ওই রাখি আমার রক্ষা বন্ধন হয়ে আমাকে ফিরিয়ে আনলো, কিন্তু তুই হারিয়ে গেলি। তুই তুই বড্ড পাজি রে, বড্ড পাজি রে তুই বোন। তবে কেন যেন ওই সময়গুলোতে বারবার আমার মনেও কেউ যেন চিৎকার করে আমাকে ডাকতো। চারিদিকে তখন গুলির শব্দ। আমি বারবার আনমনা হয়ে ভাবতাম বোন ভালো আছে তো। অন্য দেশের করা বিষাক্ত খেলায় শুরু হয় দেশে দেশে যুদ্ধ, আর সেই যুদ্ধ কেড়ে নিল আমার থেকে তোকে। ওই দেশ কি আমার বোনের ক্ষতিপূরণ দিতে পারবে কখনো? কিন্তু আমি গর্বিত দাদা। আমার দাদা ভাই আরো লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে লড়াই করেছে। বাবা মায়ের সাথে যখন দেখা হবে, আমি তাদের বলবো তাদের সন্তান তাদের নাম ঠিক কিভাবে উজ্জ্বল করেছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। 2-1টা পাখি ডাকছে গাছের ফাঁকে। শঙ্কর তাড়াতাড়ি করে স্নান সেরে এসে ওদের ডাকলো। দরজা খুলে দেখল স্নান সেরে দাঁড়িয়ে রয়েছে সাধন কবিরাজ আর মিহির। একে একে স্নান সেরে আসে অর্জুন আর হিমুও। বাড়ির সামনেই গ্রামের সকলেই এসে ভিড় করেছে। মিহির টাকা দিয়েছে দুজনকে মিষ্টি আর সন্দেশের ব্যবস্থা করে আনার জন্য। একটু পরে পতাকা উত্তোলন হবে। 15ই আগস্টের সকাল। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা বলাকা। কাল বৃষ্টির পর গাঢ় নীল আকাশটা দেখে মনে হচ্ছে রক্তে রাঙা সেই তরুণ বিপ্লবীর দলেরা আজ যেন তাকিয়ে আছে এই ধরাতলের দিকে। পতাকার মধ্যে ফুল বেঁধে উপরের দিকে তোলা হতে লাগলো। বাচ্চার দল আর মেয়েরা মিলে পতাকার নিচে সাজিয়েছে ফুলে ফুলে। হিমু মিহিরের দিকে এগিয়ে গেল। ফিডারের ব্যবস্থা করেছো একটা? আরে আমাদের সাথে তো একটা দুধ বালক আছে, তুমি ভুলে গেছো সেটা? শঙ্কর রাগী চোখ দিয়ে তাকালো ওর দিকে। সাধন কবিরাজ হেসে বললেন, এখনো বড় হয়ে গেছে। অর্জুন হিমুর হাতটা ধরল। এত দূর না এলে এত কিছু উপভোগ করাই হতো না। মৃদু হাসল মিহির। কাল রাত থেকে যে মন খারাপ বুকের মধ্যে চেপে ছিল সেটা যেন আজ ভেঙে গেল। আবার অনেক কাজ বাকি রয়েছে। বোনের আত্মার শান্তির জন্য যজ্ঞ করতে হবে। ওর কঙ্কাল খুঁজে পুড়িয়ে ফেলতে হবে।
এখনো ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে। প্রিয়া এতগুলো দিন ধরে অপেক্ষা করেছে ওর, আর কাল ওকে স্পর্শ করেছে। পতাকা উত্তোলন করার পর সকলে মিলে এক সুরে গাইল জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধিত গঙ্গ। গ্রামের এতগুলো লোকের মুখে সুর মিলিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল ওদের। সত্যি কি অপূর্ব অনুভূতি। তারপর সমবেত কণ্ঠে সবাই গেয়ে উঠল। মুক্তির মন্দির সোপান তলে কত রণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, আজ স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মল্লখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত রণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মিহির অনুভব করছিল ওর পাশেই দাঁড়িয়ে আরও কেউ যেন গাইছিল গানটা। ঘুরে দাঁড়িয়ে ডাকলো, প্রিয়া। প্রিয়া সাদা ধবধবে একটা সালোয়ার কামিজ পরেছে, মুখে সেই মিষ্টি হাসি। দাদার দিকে তাকালো। তুমি কাঁদছো দাদা? আমি তোকে ভালো রাখতে পারলাম না। তুমি দেশকে ভালো রাখছো দাদা, তুমি এক সঠিক দেশপ্রেমী হবে। আমি সেই তোমার দায়িত্বে বেঁচে থাকবো। এই বাড়িতে একটা অনাথ শিশুদের আশ্রম খুলবে দাদা, তাহলে আমাদের মতো আর কোনো অনাথ শিশুদের কষ্ট পেতে হবে না। আমি ওদের মধ্যে বেঁচে থাকবো, তারপর একটা সুন্দর সংসার করবে। তোমার একটা টুকটুকে বউ হবে, আমাদের বংশধর আসবে, আর আমাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকবে এই বাড়িটা। আমি যাচ্ছি দাদা, সেই অনেক দূরের সেই জায়গায়। আমার যাবার সময় হয়েছে, আমায় হাসি মুখে বিদায় দিও।